আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিবেক চূড়ামণি নিয়ে আজ আমরা আলোচনা করব। বিবেক চূড়ামণি আমরা ইতিমধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন আমরা আবার বিবেক চূড়ামণি পুনরায় আলোচনা করছি। সেই আলোচনায় আজকেও আমরা করব, অর্থাৎ পূর্ব আলোচনার রিভিশন হচ্ছে। আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে এই অনুধ্যানে যুক্ত থাকেন, আজকেও আপনারা যুক্ত রয়েছেন। আমরা শুরু করছি আজকের অনুধ্যান বিবেক চূড়ামণি। শুরুতে যে মঙ্গলাচরণ শ্লোকটি পাঠ করে আমরা শুরু করি, আজকেও সেই মঙ্গলাচরণ শ্লোকটি সমবেতভাবে পাঠ করব। ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। বিবেক চূড়ামণিতে আমরা যে আলোচনা এর আগের দিন করেছিলাম, সেখানে দেখানো হয়েছিল যে আসলে এই জগতের অস্তিত্ব সর্বতোভাবে যা ব্রহ্মের ওপর নির্ভরশীল, কারণ ব্রহ্ম ছাড়া জগতের পৃথক অস্তিত্ব সম্ভব নয়। এই কথা বিভিন্ন উপমা দিয়ে আলোচনা করা হয়েছিল। কেন এই জগতের কোনো পৃথক অস্তিত্ব থাকা সম্ভব নয়, সেখানে দেখানো হয়েছিল মাটি এবং কলসের উপমা, যেখানে কলসের কোনো পৃথক অস্তিত্ব নেই মাটি ছাড়া। তাহলে আমরা যে কলস বলে বলছি, এইটি কেবল একটি মাটির ওপরে আকারের কল্পনা। বাস্তবিক মাটি ছাড়া যদি কলসের কোনো অস্তিত্ব না থাকে, এখান থেকেই অদ্বৈত বেদান্ত সিদ্ধান্ত করবেন যে জগতের পৃথক কোনো অস্তিত্ব নেই, যা আসলে ব্রহ্মই। তাহলে নাম রূপাত্মক এই যে জগৎ, এইটি কেবল আমরা দেখছি, কিন্তু এর অস্তিত্ব ব্রহ্ম ছাড়া সম্ভব নয়। এই কথাটি বহু দৃষ্টিকোণ থেকে উপমা দিয়ে বোঝানো হয়েছে। যেমন নাকি বলা হয়েছে সোনা ছাড়া হারের কোনো অস্তিত্ব নেই। একটি সোনার হার, আসলে সেটি হার মানে একটি আকৃতির নাম,
যা সোনা দিয়ে তৈরি। সোনা নামক যে উপাদান, সেই উপাদান যদি হাড়ের মধ্যে না থাকে তাহলে হাড়ের কোনো অস্তিত্ব নেই। এইভাবে দেখানো হয়েছে যে ব্রহ্ম ছাড়া জগতের কোনো পৃথক অস্তিত্ব নেই। জগতে কোনো পৃথক অস্তিত্ব নেই, এইগুলি পরপর কয়েকটি শ্লোকে এই ব্যাপারটি বোঝানো হয়েছে। যদি কেউ মাটির কলসিকে মাটি থেকে আলাদা করে দেখতে চায় তবে সে আসলে কিন্তু ভুল করছে। তার মানে এই পরিদৃশ্যমান জগৎ, যেটাকে আমরা জগৎ রূপে দেখছি, সত্যিকারের সেটা কিন্তু জগৎ নয়, ব্রহ্মই। জগৎ রূপে কেবল আমরা তাকে দেখছি, জগৎ রূপে এটা বাস্তব নয়, এটা সত্য নয়। তাহলে অদ্বৈত বেদান্ত যে সিদ্ধান্ত করলো, এখানে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলতে পারে যে জগৎই ব্রহ্ম, কারণ জগতের ব্রহ্ম ছাড়া অন্য কোনো অস্তিত্ব নেই। যদি জগতের পৃথক কোনো অস্তিত্ব থাকতো তাহলে দুটো অস্তিত্ববান জিনিস স্বীকার করতে হবে। অদ্বৈত বেদান্ত একটি তত্ত্বকে স্বীকার করে এবং সেটি হলো ব্রহ্ম। তাই এটি দেশ, কাল, পাত্র, অবস্থা অনুসারে পরিবর্তন হয় না। এই হলো অপরিবর্তনীয় ব্রহ্মস্বরূপ, আর এই জগৎকে আমরা দেখছি। এখন প্রশ্ন হবে, তাহলে এই জগৎকে যে আমরা দেখছি, এইটি মায়ার জন্য আমরা দেখছি, তাহলে দ্বৈত বোধ মায়ার জন্য হচ্ছে। দুটো দেখছি মায়ার জন্য, আসলে একটি জিনিসই রয়েছে, সেইটিকে আমরা মায়ার জন্য দুটো দেখছি। যেমন আপনি কোনো একটি ঘরের চারি দেওয়ালে যদি কাঁচ লাগানো থাকে, সেখানে ঢুকে পড়লেই আপনি নিজেকে 4, 5টা, 6টা, 7টা দেখছেন, সব দেওয়ালে নিজেকে দেখা যাচ্ছে। তার মানে আপনি অনেকগুলো হয়ে গেলেন তা নয়, আপনি একই আছেন কিন্তু দেখাচ্ছে 4, 5টা। এর তাৎপর্য হলো যে যত সময় মায়ার ভেতর দিয়ে দেখছি তখন আমরা বহু দেখছি। আসলে জগতে বহু বলে কিছু নেই। যখনই বহু দেখছি, এটা মায়ার ভেতর দিয়ে দেখছি। তাহলে দ্বৈত ভাবই হলো মায়া। অদ্বৈত বেদান্ত এই কথাগুলোকে খুব জোরের সঙ্গে বলে যে দ্বৈত ভাবটি আসলে মায়া। তাহলে মাটির কলসির ভেতরে কি রয়েছে? নাম এবং রূপ, আকার। ঠিক তেমনি আমরা যাকে জগৎ বলছি, সেটি আসলে ব্রহ্মেরই একটি নাম রূপাত্মক প্রকাশ। ব্রহ্মের নাম রূপাত্মক প্রকাশকেই বলা হয় জগৎ, যার কোনো পৃথক অস্তিত্ব নেই। দেখুন, নানাভাবে এই কথাটিকে বোঝানো হয়েছে যে কিভাবে আমরা এই দুটো জিনিস যা দেখতে পাচ্ছি, অথচ এটাকে আমরা বলবো যে যার অস্তিত্ব আলাদা করে সম্ভব নয়, সে কথাই কিন্তু বলা হয়েছে। যে যদি জগৎ সত্য হতো তাহলে ব্রহ্মের যে এই অদ্বৈত ভাব, এইটা কিন্তু এখানে বাধিত হতো।
অর্থাৎ ব্রহ্ম যে অদ্বৈত, মানে তার যে দুটো নেই, সেই কথাটি কিন্তু এখানে বাধিত হয়ে যেত যে যদি জগৎ সত্য হতো, তাহলে তো আমরা বলবো জগৎ সত্য, ব্রহ্মও সত্য। না, জগৎ জগৎ রূপে মিথ্যা, ব্রহ্ম রূপে সত্য। তার মানে যেটাকে আপনি দেখছেন, এটাকে জগৎ রূপে যে দেখছেন, এটাই ভ্রান্তি দর্শন। মায়ার জন্যে আমরা জগৎকে ব্রহ্ম না দেখে জগৎ দেখছি। যেমন নাকি আমরা মাটি না দেখে কলসি দেখছি, আসলে কলসিটা মাটি, কিন্তু আমরা মাটি না দেখে কলসিকেই দেখছি। ভ্রান্তি দর্শন এখানেই হচ্ছে। এইভাবে উপমা দিয়ে বোঝানো হচ্ছে। আবার স্বপ্নের উপমাও দেওয়া হয়েছে। যেমন আপনি স্বপ্নে নানা রকম কিছু দেখছেন, রাজপ্রাসাদ, বন্ধু, ওখানে গেলেন, কত কিছু আপনি দেখছেন, কিন্তু যেই মাত্র ঘুম ভেঙে গেল, আপনি দেখছেন আপনি দিব্যি বিছানায় শুয়ে রয়েছেন। তাহলে স্বপ্নের যে জগৎ, এটা যেমন আপনার মনের কল্পনা ছিল, তেমনি এই জাগ্রত জগৎও ব্রহ্মের উপরে বিশাল একটি কল্পনার জাল। আমরা ঘুমিয়ে থাকলে যেমন স্বপ্ন দেখি, সেই স্বপ্নে যেমন নানা কিছু দ্রব্যকে আমরা তৈরি করছি, নিজেকেও তৈরি করছি, অথচ স্বপ্ন ভেঙে গেলে নিজেকে বিছানার উপরেই দেখতে পাচ্ছি। এত কিছু যে তৈরি হলো, সেগুলো মুহূর্তে যেন কোথায় শেষ। ঠিক সেরকম ভাবে এই জাগ্রত অবস্থাও ব্রহ্মের উপরে বিশাল একটি কল্পনার জগৎ, যা আমরা দেখতে পাচ্ছি। সেই বিশাল কল্পনা বা মায়া, সেটি কিন্তু এর উপরে প্রতিভাত হচ্ছে। তাহলে এই বিষয়গুলো মানে পরপর কয়েকটি শ্লোকে বোঝানো হয়েছে উপমা দিয়ে, যা আমরা আগেও আলোচনা করেছি। আশা করছি এই বিষয়টি বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে না। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে জগৎ আসলে ব্রহ্মেরই প্রকাশ, জগতের পৃথক কোনো অস্তিত্ব নেই। এইটি হলো অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত। তাহলে যার কোনো আলাদা করে অস্তিত্ব নেই, তার মডিফিকেশনের বা কি আছে? এর যে মূল যে সত্তা, যেমন কলসির ক্ষেত্রে মূল সত্তা মাটি, মাটিতেই সত্য, কলসি কেবল নাম রূপ। ঠিক একই রকম ভাবে এই জগৎকেও বারবার বলা হচ্ছে যে আসলে এর নাম রূপ রয়েছে, এর ভেতরে সেই ব্রহ্মই প্রকাশ হয়েছেন। তাহলে ব্রহ্মেরই নাম রূপাত্মক প্রকাশকে বলা হয় জগৎ, যার কোনো পৃথক অস্তিত্ব নেই। দেখুন, জগতের অস্তিত্ব নেই এটা বলা হচ্ছে না, জগতের ব্রহ্ম ছাড়া কোনো পৃথক অস্তিত্ব নেই, এটাই বলা হচ্ছে। কলসি দেখা তো যাচ্ছে, তাহলে কলসি নেই এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে কলসির পৃথক কোনো অস্তিত্ব নেই মাটি ছাড়া। তাহলে একটি কলসি, ভাবুন মনে মনে, সেই কলসি অথবা ঘট, এই ঘটটি কত শতাংশ মাটি, কত শতাংশ ঘট, এটা হিসেব করবেন মনে মনে। যে ঘটটা কত শতাংশ ঘট আর কত শতাংশ মাটি। মাটিটাই হচ্ছে সব, মাটির অস্তিত্ব বাদ দিলে তার ফরমেশনটা দাঁড়াতেই পারবে না। এই জিনিসগুলি বোঝানো হচ্ছে। তার মানে
তার মানে আপনিও তো এই জগতের মধ্যে। এইবারে এলো এই কথাতে যে তাহলে জীব এবং ব্রহ্মের ঐক্য স্থাপন। তাহলে মানুষ যে নিজেকে বলছে আমি কিছু জানি না, আমি অল্পজ্ঞ ইত্যাদি ইত্যাদি, এইটি তার জীব রূপে তার এইরকম বর্ণনা বা প্রকাশ, কিন্তু আসলে সে ব্রহ্মস্বরূপ। তাহলে যেটি ব্রহ্ম এবং জগৎ সম্বন্ধে বলা হলো, সেই একই কথা বলা হচ্ছে জীব এবং ব্রহ্ম সম্বন্ধে। তাহলে জীব এবং ব্রহ্মের যে ঐক্য, এইটি এখন দেখানো হচ্ছে। জীব এবং ব্রহ্ম এক। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে জীব এবং ব্রহ্ম কি করে এক হতে পারে? যে ব্রহ্ম এই জগৎ কারণ, এই জগৎ সৃষ্টি করেছেন, সেইটি আমি কি করে হয়ে যাব? এইটি বিচার করে দেখানো হয়েছে অদ্বৈত বেদান্ত। তাকেই বলা হয়েছে মহাবাক্য বিচার। এবারে বেশ কয়েকটি শ্লোকে, বিশেষ করে 241 থেকে 250 পর্যন্ত মহাবাক্যের বিচার দেখানো হয়েছে। মহাবাক্যটি কি? মহাবাক্য হচ্ছে তত্ত্বমসি। ছান্দোগ্য উপনিষদে এই মন্ত্রটি বলা হয়েছে, তত্ত্বম আসি, তৎ ত্বম আসি, ত খণ্ড তো তৎ, তারপরে ত্বম, তয়ব অনুস্বার ত্বম, আসি অদন্তস্বইকার, তত্ত্বমসি। এই যে তত্ত্বম আসি, এইটিকে বলা হয় মহাবাক্য বিচার। কি মহাবাক্য বিচার? তৎ মানে হলো সেই, দ্যাট। তাহলে দ্যাট, ত্বম দাও, মানে দ্যাট দাও আর্ট। কি সেইটি? আসি মানে তো এই দুজনের মধ্যে রিলেশন বলা হচ্ছে। তাহলে তৎ মানে হলো সেই ব্রহ্ম, আর ত্বম মানে হলো জীব। তাহলে ব্রহ্ম এবং জীব এই দুটি এক। এই মহাবাক্যে এই কথাটি বলা হয়েছে, জীব এবং ব্রহ্ম এক। এখন প্রশ্ন হবে যে আমি একজন ক্ষুদ্র মানুষ, আর ব্রহ্ম হলেন সর্বশক্তিমান, তাহলে আমরা এক হব কিভাবে? কোন দৃষ্টিকোণ থেকে আমাকে ব্রহ্ম বলা হচ্ছে? তাহলে অদ্বৈত বেদান্তের পণ্ডিতরা কি বলতে চান? হঠাৎ করে কেন তারা এরকম একটা অসম্ভব কথা বলছেন যে জীব আর ব্রহ্ম এক? জীব হচ্ছে অল্পজ্ঞ, অল্প শক্তিমান, আর ব্রহ্ম হচ্ছেন সর্বশক্তিমান, জগৎ সৃষ্টির জগৎ কারণ। তাহলে এই দুটোর সঙ্গে কি করে মিল হতে পারে? তাহলে আপাতভাবে বিরোধ আছে এখানে, দুটোর সঙ্গে মিল নেই। এইখানে তিনটি কথা আমরা বলেছিলাম, আপনাদের মনে থাকবে হয়তো। সেই কথাগুলো হচ্ছে লক্ষণা। কি না? লক্ষণা। লক্ষণা মানে দুটো একসঙ্গে, মানে লক্ষণা একটা ওয়ার্ড। ল কয় মূর্ধন্য স মূর্ধন্যয় আকার, লক্ষণা, লক্ষণা। তো এই লক্ষণাটি কি? লক্ষণা হচ্ছে যে যখন এই বেদান্তে বা অলংকার শাস্ত্রে বিশেষ করে যখন
শব্দের সরাসরি অর্থ কোনো ভাব প্রকাশ না করে, তখন এই তিনটি পথ অবলম্বন করতে হয়। মানে যখন লিটারেলি কোনো মিনিং হচ্ছে না, শব্দের অর্থগত মানে শব্দার্থগত ভাব সেখানে পরিপুষ্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে এই তিনটি পদ্ধতি অবলম্বন করতে হয়। কি সেই তিনটি পদ্ধতি? একটিকে বলে জহত লক্ষণা। জহত, জহর না, জহত, বর্গজ হ খণ্ডত, জহত, জহত লক্ষণা। আরেকটি হচ্ছে অজহত লক্ষণা। জহত লক্ষণা, অজহত লক্ষণা, আর একটি হচ্ছে জহত অজহত লক্ষণা। জহত হাইফেন অজহত লক্ষণ, বা এটাকে ভাগ ত্যাগ লক্ষণাও বলা হয়। তাহলে এই যে লক্ষণাগুলো আগে একটু জেনে নিই, তারপরে আমরা ওই বিচার করা শুরু করব। কারণ বিচার করতে গেলে এই তিনটে জিনিসের একটু প্রয়োজন হবে। সেই জন্য আমরা মানে এই ফিলোসফির এই ব্যাপারগুলো একটু আলোচনা করে নিচ্ছি। যারা আপনারা ফিলোসফি পড়ে এসেছেন তারা স্মরণ করতে পারেন যে এই কথাগুলো তখন পড়া হয়েছে। জহত অজহত, জহত অজহত লক্ষণা, এই জিনিসটি আসলে বেদান্তে যখন ওই মহাবাক্য বিচার, তখন এই জিনিসটি দরকার হয়। কি ব্যাপারটি কি জহত অজহত, এইগুলি আগেও আমরা বলেছি। তো আপনাদের মনে হয়েছে যে এগুলো খুব কঠিন একটা ব্যাপার, কি জহত অজহত মাথায় ঢোকে না। ব্যাপারটা ঠিক অত কঠিন নয় যত কঠিন আপনারা ভাবছেন। আগেই বললাম যে যখন এখানে সরাসরি অর্থটা প্রকাশিত হচ্ছে না, তখনই এই ব্যাপারটি নিতে হবে। যদি শব্দের অর্থ সরাসরি প্রকাশিত হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে সেটার কোনো লক্ষণা টক্ষণার কোনো সাহায্য নিতে হবে না। যখন সেটা অর্থ দিচ্ছে না তখনই, ধরুন যদি কেউ বলে আগুন হলো শীতল বস্তু, হ্যাঁ আগুন হলো শীতল বস্তু, কেন বলছে এই কথা? তার মানে লিটারেলি কোনো অর্থ হচ্ছে না। তাহলে লিটারেলি যদি কোনো অর্থ না হয়, তখন আমাকে এই তিনটে বিষয় বিবেচনা করে দেখতে হবে এর ভেতরে অর্থ করা যায় কি। এখন প্রশ্ন হলো, এই অর্থ আমরা যে কোনো ক্ষেত্রে করছি তা নয়। যেহেতু এই বাক্যটি মহাবাক্য, তাই এর ভেতরে গুরুত্ব রয়েছে, এবং সেই কারণের জন্যই আমরা কেন এই কথা ঋষিরা বলেছেন, উপনিষদ বলেছেন, সেটি আমরা বিচার করে দেখার চেষ্টা করব। তাহলে কি এখানে বলা হবে? একটি হলো জহত লক্ষণা। জহত মানে কি না, জহত লক্ষণার ভেতরে যেটি মূল কথা সেটি হলো যে একটা জিনিসকে ত্যাগ করা, মানে শব্দের অর্থ ত্যাগ করা। জহত মানে ত্যাগ, মানে সরাসরি যখন আক্ষরিক অর্থ এটা প্রকাশিত হচ্ছে না, তখন আমরা সেটাকে ত্যাগ করে একটা অর্থ করব। কিরকম দেখুন, উপমা নিলেই বুঝতে পারবেন। গঙ্গায় ঘোষ পল্লী, গঙ্গায়াম ঘোষ, এগুলো ক্লাসিক্যাল এক্সাম্পল, যেখানে বলা হচ্ছে গঙ্গায় ঘোষ পল্লী। এখন গঙ্গা মানে গঙ্গা জল, তাহলে গঙ্গা জলের উপরে কারো ঘরবাড়ি আছে, এইটা ঠিক কি অর্থ? গঙ্গায় ঘরবাড়ি, গঙ্গায় ঘোষ বাড়ি, অর্থ হয় না। তাই এখানে গঙ্গা শব্দের যে সরাসরি অর্থ মানে কি, গঙ্গা নদী, জল, বলছেন না, এইটা পুরোপুরি ত্যাগ করে
তার সঙ্গে গঙ্গার তট বা পাড় এইটা অর্থ করতে হবে। এইটাকে বলা হবে জহৎ লক্ষণা। তাহলে যেখানে গঙ্গা এইটা ত্যাগ করে গঙ্গার পাড় বলা হচ্ছে, মানে জলটাকে বাদ দিয়ে সেখানে গঙ্গার তীর, গঙ্গার পাড়, তট এই শব্দগুলোকে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই শব্দগুলো যদি যুক্ত করে দিই তাহলে অর্থ বুঝতে অসুবিধে নেই। গঙ্গা ঘোষপল্লী মানে গঙ্গার পাড়ে ঘোষপল্লী। এগুলো মানে একদম টেকনিক্যাল কতগুলো জিনিস, যাতে করে বিচারটা করা যায়, সেই জন্য এগুলো একটু বলা হয়েছে। এরপরে আবার দেখুন, যখন বলা হচ্ছে যে অজহৎ লক্ষণা, তাহলে একটা জগৎ হলো আর একটা হলো অজহৎ। মানে এখানে ঠিক অর্থটা ত্যাগ করা হচ্ছে না, আক্ষরিক অর্থটাকে পুরোপুরো বজায় রেখে তার সঙ্গে একটু বাড়তি কিছু যুক্ত করা দিয়ে দেওয়া হবে। মানে অর্থটাকে সরানো হচ্ছে না, কিন্তু কিছু একটা যুক্ত করা হচ্ছে, তাই জন্য অজহৎ। মানে আগেরটায় যেমন জলটা মানে বাদই দেওয়া হলো, একদম আলাদা হয়ে গেল, এখানে তা না। এক্সাম্পল দেখুন তাহলে বুঝতে পারবেন। বলা হচ্ছে শোনো ধাবতী। হ্যাঁ, শোনো মানে হচ্ছে লাল, সাদা না, শোনো। লালটা দৌড়চ্ছে, লাল দৌড়চ্ছে মানে লাল লাল দৌড়োয়। হ্যাঁ, লাল মানে সেটা লাল রঙের কিছু, সেটা ঘোড়া হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু লাল মানে তারপরে যখন ধাবতী বলা হচ্ছে, দৌড়চ্ছে বলা হচ্ছে, তখন লাল রং নিজে তো দৌড়তে পারে না, তাই লাল শব্দটিকে ত্যাগ করে তার সঙ্গে ঘোড়া বা অন্য কোনো প্রাণী যুক্ত করতে হবে। এর অর্থ দাঁড়াচ্ছে যে লাল রঙের ঘোড়াটি দৌড়চ্ছে। তাহলে লাল দৌড়চ্ছে মানে এখানে একটা ঘোড়া শব্দ নিয়ে আসা হলো। এই তাহলে ঠিক সেরকম ভাবে যেখানে আমরা কি করছি না, লাল শব্দটিকে ত্যাগ করা হচ্ছে না এখানে, অথচ তার সঙ্গে আরেকটা যুক্ত করা হয়েছে। তাহলে লাল মানে আসলে লাল ঘোড়া। দুটো এক্সাম্পল পরিষ্কার। এই দুটোর কোনোটাই আমাদের লাগবে না এখন। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখন যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে জহৎ অজহৎ। জহৎ অজহৎ বা ভাগ ত্যাগ লক্ষণা। ভাগ ত্যাগ লক্ষণা কি সেটি? এই দুটোর আসলে মিশ্রণ হচ্ছে এই তৃতীয়টি। বোঝাই যাচ্ছে নাম দেখে, জহৎ অজহৎ মানে দুটোরই এখানে মিশ্রণ রয়েছে। এখানে বাক্যের অর্থের একটি অংশ ত্যাগ করা হবে জহৎ, অন্য একটি অংশ গ্রহণ বা বজায় রাখা হবে, এটা হচ্ছে অজহৎ। জহৎ মানে হলো ত্যাগ, অজহৎ মানে ত্যাগ না করা। তাহলে এখানে আমরা কি করব, খানিকটা অংশ বাদ, খানিকটা অংশ বাদ না দেওয়া, এইটি হবে এখানে। যেমন দেখুন একটা এক্সাম্পল নিই। যদি বলা হয় সেই এই দেবদত্ত, সোয়ম দেবদত্ত, এই দেবদত্ত, সেই দেবদত্ত এই ব্যক্তি, মানে এই ব্যক্তিটি সেই দেবদত্ত। মানে আপনি আগে দেবদত্তকে দেখেছিলেন, এখন বলছেন যে এই সেই লোক। কোন একজন লোককে ধরুন আপনি দিল্লিতে দেখেছিলেন, এখন আপনি কলকাতায় বলছেন এই সেই লোক। দেখুন কি করে আপনি বলেন, সেই লোকটি এখন তো আর দিল্লিতে নেই, তাহলে দিল্লিতে থাকার সময় তাকে আপনি দেখেছিলেন, তাহলে দিল্লিতে তার যে থাকার, দিল্লি মানে যে স্থানটি, ওটাকে আপনি মনে মনে সরাচ্ছেন। আবার যেখানে দেখছেন কলকাতা, এটাকে তার সঙ্গে যুক্ত করছেন। তাহলে একটিকে বিযুক্ত করে অন্যটিকে যুক্ত করে তবেই বলছেন
এই সেই লোক, সেইটি এখানে বলছেন। দেখুন এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে। তাহলে কত গভীর ভাবে আমাদের দার্শনিকরা চিন্তা করে তবে এগুলো ঠিক করেছে, যে তাহলে দুটো জিনিসের কিরকম হচ্ছে না, সেই পুরনো সময় ধরুন আগে দেখেছিলেন, তাহলে অতীত, আর এখন আপনি দেখছেন, সেই দুটোকে এখানে একটাকে বাদ একটাকে যোগ করে তারপরে আপনি বলছেন এই সেই দেবদত্ত। ঠিক সেই রকম ভাবেই বলছেন যে তাহলে জহৎ অজহৎ লক্ষণাতে একটা অংশকে বাদ একটা অংশকে যুক্ত করে তবে আমরা অর্থ করি। তাহলে দেবদত্তকে যখন আমরা বলছি তখন এভাবেই বলছি, অর্থাৎ স্থান কাল মানে আলাদা হলেও মানুষটি যে এক, এটা আপনি কি করে বলেন? যখন আপনি বলছেন এই লোকটা এক, কি করে বলছেন? ধরুন ওই লোকটা ওখানে প্যান্ট পরেছিল, এই লোকটা এখানে ধুতি পরে আছে, কি করে বলছেন? তাহলে দেখুন মনে মনে তার ধুতি পরার রূপ যে উপাধি, এটাকে আপনি যুক্ত করছেন, প্যান্ট পরার রূপ যে উপাধি সেটাকে বর্জন করছেন। তাহলে প্যান্ট পরা রূপটাকে বর্জন করে ধুতি পরাটাকে যুক্ত করে আসল মানুষটিকে তখনই আপনি বার করছেন। এইটাকেই বলা হয় ভাগ ত্যাগ লক্ষণা, জহৎ অজহৎ লক্ষণা। তাহলে জহৎ অজহৎ আমরা বুঝে গেলাম। এরপরে আমরা মহাবাক্য বিচার করব। তাহলে মহাবাক্য বিচারের পূর্বে এই মানে দুটো টেকনিক্যাল জিনিস একটু আলোচনা আমরা করলাম, যেখানে ভাগ ত্যাগ লক্ষণা বা মানে জহৎ অজহৎ লক্ষণা, এই ব্যাপারটি একটু আলোচনা করা হলো। এখন আমরা সেই পূর্ব আলোচনায় ফিরে যাই, যেখানে তত্ত্বমসি মহাবাক্যের বিচার বলা হচ্ছে। তাহলে তত্ত্বমসি মহাবাক্যের বিচারের ক্ষেত্রে দুটো জিনিস রয়েছে, একটি হলো তৎ পদার্থ, আরেকটি বলে তম পদার্থ। একটা তৎ, একটা তম। তৎ মানে হলো পরমাত্মা, আর তম মানে হলো জীবাত্মা, জীব। তাহলে জীব এবং ব্রহ্মের ভিতরে অসি হলো সম্পর্ক, মানে দুটো রিলেশন। জীব ও ব্রহ্ম যে এক, তার সম্বন্ধ সূচক বাক্য হচ্ছে অসি, হলো শব্দ। এবারে এই যে তিনটে জিনিসকে আমরা দেখাবো, তার ভিতরে ডান দিকে আছে তৎ পদার্থ, বাম দিকে ধরুন তম পদার্থ। এই দুটোকে কি করে তাহলে এক দেখানো যাবে, এই বিচারটি এখানে করা হচ্ছে। এই ভাগ ত্যাগ প্রক্রিয়া বা জহৎ অজহৎ লক্ষণা অনুযায়ী এটিকে বিচার করে দেখানো হচ্ছে যে তাহলে তৎপদার্থের মধ্যে কি রয়েছে। তৎ হচ্ছে আসলে মানে সেই ব্রহ্ম, কিন্তু তার ভেতরে উপাধি সংযুক্ত রয়েছে, মায়ার অধিপতি তিনি, তার ভেতরে সর্বজ্ঞত্ব রয়েছে। তাহলে সেই ব্রহ্ম, তিনি সর্বজ্ঞত্ব, তিনি মায়ার অধিপতি, এইগুলো হলো ব্রহ্মের উপাধি। ব্রহ্মের ভেতরে আমরা তার উপাধি দেখতে পাচ্ছি। আবার যখন জীব তম পদার্থ, সেই তম জীবের ভেতরেও কতগুলো উপাধি রয়েছে। কি সেইগুলো? জীবের উপাধি হচ্ছে অল্পজ্ঞত্ব, সে সর্বজ্ঞত্ব নয়, অল্পজ্ঞত্ব, এবং সে মায়ার অধীন। তাহলে জীব মায়ার অধীন, আর পরমেশ্বর পরমাত্মা হচ্ছেন মায়ার অধিপতি, আর তিনি হচ্ছেন সর্বজ্ঞ। তাহলে তার ভেতরেও যে উপাধি রয়েছে, তাহলে সেই উপাধিকে বর্জন করলে, আবার জীবের ভেতরে যে উপাধি রয়েছে সেই উপাধিকে বর্জন করলে, এবারে দুটো জিনিস এক হয় কিনা, অর্থাৎ চৈতন্য অংশে জীব এবং ব্রহ্মের মধ্যে কোনো তফাৎ নেই। এইটি অদ্বৈত বেদান্ত এই জহৎ অজহৎ লক্ষণা বিচারের দ্বারা তত্ত্বমসি মহাবাক্যের যে বিচার সেটি দেখায়। এই দেখিয়েছেন এখানে
যে তাহলে যদি আমরা ঈশ্বরের সর্বজ্ঞতা এবং জীবের অল্পজ্ঞতা, এই দুটো যে বাইরের আবরণ, যদি আমরা এটা সরিয়ে দিই, তাহলে অবশিষ্ট কি থাকে? শুদ্ধ চৈতন্য। শুদ্ধ চৈতন্য যুক্ত সর্বজ্ঞত্ব যুক্ত মায়ার অধিপতি, তিনি হচ্ছেন ঈশ্বর। আর জীব কি? সেই শুদ্ধ চৈতন্য যোগ অল্পজ্ঞত্ব মায়ার অধীন। তাহলে মায়ার অধীন জীব, এটাও তো তার উপাধি। তাহলে জীব যে মায়া, এটাও তার উপাধি। কিসের উপর উপাধি যুক্ত হয়েছে? তাহলে শুদ্ধ চৈতন্যের উপর উপাধি যুক্ত হয়েছে। তাহলে এটা হবে কি করে? তাহলে শুদ্ধ চৈতন্যের সঙ্গে যে উপাধি সংযুক্ত হয়েছে আর ব্রহ্মের সঙ্গে যে উপাধি সংযুক্ত ঈশ্বর হয়েছে, শুদ্ধ চৈতন্য অংশে দুটো একই জিনিস হলো। যেমন দেখুন, যদি আমরা আর একটু গ্রস এক্সাম্পল নিই, ধরুন মাটি দিয়ে একটা ঘর তৈরি করা হয়েছে, একটা প্রদীপ তৈরি করা হয়েছে। একটা ঘর মাটি, একটা প্রদীপ মাটি। এবারে আমরা দেখাতে চাই ঘর সমান সমান প্রদীপ। এই তো জিনিসটা নাকি? যে সমস্যাটা এখানে দেখুন এটাই। অদ্বৈত বেদান্ত দেখাচ্ছেন ব্রহ্ম সমান সমান জীব, এই তো দেখাবেন। কি করে দেখাবেন? যেখানে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ব্রহ্ম যিনি জগৎ সৃষ্টি করেছে, আর জীব সামান্য একটা কিছুই জানেন, অজ্ঞ। তাহলে দুটোর মধ্যে সিমিলারিটি কি করে হবে? কিন্তু বেদান্ত উপনিষদ তারা তো বৃথা বাক্য বলবেন না, মিথ্যা বলবেন না। সেই কারণের জন্যই এই লক্ষণার দ্বারা এর অর্থ নিরূপণ করতে হয়েছে। এটাকে বলা হয় টেকনিক্যালি মহাবাক্য বিচার। বেদান্তে এটি খুব দৃঢ়তার সঙ্গে আলোচনা করা হয়, মহাবাক্য বিচার। কি তাহলে মহাবাক্য বিচার? দেখুন, একটা প্রদীপ কত ছোট, আকারটা তার ওই রকম, আর উল্টো দিকে একটা বিরাট কলসি রয়েছে। সেই কলসিটা কত বড়, তার আকারটাই সম্পূর্ণ আলাদা। এখন দেখানো হচ্ছে যে এই দুটো ইকুয়াল কি করে? বলছেন ভাগ ত্যাগ লক্ষণার দ্বারা তুমি বিচার করো। তাহলে যাকে তুমি প্রদীপ বলছো, ওর সঙ্গে কি রয়েছে? প্রদীপের আকৃতি, তার সঙ্গে একটা প্রদীপের কার্যাবলী, এটা এই কাজ করে, তার একটা নির্দিষ্ট ব্যাপার রয়েছে। বলছে তুমি এইগুলোকে সরিয়ে দাও, এইগুলোকে এক কথায় বলে উপাধি। তাহলে একটা মাটির প্রদীপের ভেতরে মাটি, তারপরে তার একটা আকার, তার একটা উপযোগিতা, এসব রয়েছে। এগুলোকে আস্তে আস্তে মনে মনে সরিয়ে দাও, দিলে কি থাকে? মাটি পড়ে থাকে। তাহলে দেখুন, উপাধি সংযুক্ত প্রদীপ মানে উপাধি সংযুক্ত মাটি সমান প্রদীপ। উপাধি সংযুক্ত মাটি সমান প্রদীপ। তাহলে মাটির সঙ্গে উপাধি সংযুক্ত করেই আমরা প্রদীপ বলছি। আবার যখন এখানে কলসি বলছি, সেটাও মাটির সঙ্গে উপাধি সংযুক্ত হয়েই হেরে কলসি বলছি। তাহলে এবারে প্রদীপের যে উপাধি সেটাকে বর্জন করো, কলসির যে উপাধি সেটাকে বর্জন করো। দিলে পরে মৃত্তিকা অংশে দুটো সমান কিনা? তাহলে উপাধি কিন্তু তফাৎ করে রেখেছে। উপাধিগুলোকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে কোনো তফাৎ নেই। দেখুন, এই হচ্ছে অদ্বৈত বেদান্তের স্ট্রং স্ট্যান্ড পয়েন্ট। জীব ব্রহ্মের যে ঐক্য তারা দেখান, এখান থেকেই দেখান। এই বিচারটি যদি মনে রাখেন, আপনার মানে বেদান্তে আপনি একবারে মাস্টার। যে কোনো লোক আসবেন বলছে, আরে মহাবাক্য বিচার জানো? বুঝি না দিদি, কিছুই তো বুঝি। আরে দাঁড়াও একবার দেখো কাণ্ড। বলে আপনি যদি এই গল্পটা শুরু করে দেন, মানে সে যে কি আপনাকে বলবো, আপনি তো বেদান্তের মহাপণ্ডিত। তার মানে এইখানে যে উপাধি একটা প্রদীপের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেই একই উপাধি যুক্ত হয়ে রয়েছে কলসির সঙ্গে।
যে উপাধি ব্রহ্মের সঙ্গে সংযুক্ত হয়ে আমরা ঈশ্বর বলছি, আর যে উপাধি সংযুক্ত হয়ে আমরা জীব বলছি, এই দুটো উপাধি বর্জন করলেই চৈতন্য অংশে দুটো এক। এখানে জীব এবং ব্রহ্মের ঐক্য দেখানো হয়েছে। জীব ও ব্রহ্মের ঐক্য এখানে দেখানো হচ্ছে। তাহলে যখনই আপনি ভাবছেন আমি, আমি মানেই কিন্তু আপনি উপাধি সংযুক্ত। আমি না, আমি অমুকের মা, তমুকের বাবা, দেখুন এগুলো সব উপাধি। তাহলে ওই অংশগুলোকে আপনি যদি বাদ দিয়ে দেন, যা থাকে সেটা শুদ্ধ চৈতন্য কিনা? তাহলে শুদ্ধ চৈতন্যের সঙ্গে শুদ্ধ চৈতন্য এক হবে কি? একই তো। একটি পাত্রে জল রয়েছে, আর একটি পাত্রেও জল, কিন্তু সেই জলটি নানাভাবে রঙিন হয়ে রয়েছে, তার সঙ্গে অনেক কিছু যুক্ত হয়ে রয়েছে। তাহলে এটাও জল, এটাও জল, কিন্তু ওই জলের মধ্যে যা যুক্ত হয়ে আছে ওটাকে সরিয়ে দিলেই হয়ে গেল। ওই সিম্পল কথাটাই কি বলেছিলেন, গঙ্গার জল আর নর্দমার জল যখন এক হবে তখন তোমার ব্রহ্মজ্ঞান হবে। একই কথা। তাহলে গঙ্গার জল মানে শুদ্ধ চৈতন্য, আর নর্দমার জল মানে উপাধি সংযুক্ত চৈতন্য। তাহলে উপাধি সংযুক্ত চৈতন্য যদি উপাধি তিরোহিত হয়, তাহলে চলে যায়, তাহলে জলই জল। আপনি গঙ্গার জল, নর্দমার জল, ডাবের জল, চোখের জল, নাকের জল, সবই জল জল করছে, কিন্তু আসলে তো H2O। ব্যাস, H2O দেখে ওখানেও যায় না, সব H2O হয়ে গেল। সিম্পল কিনা? দেখুন, তাহলে অদ্বৈত বেদান্ত আপনাকে প্রমাণ করে দিয়েছে যে আপনি ব্রহ্ম। এবারে কি করবেন? দেখুন, বিজ্ঞাপন টুকু বাকি আছে, শুধু বলছে আমি বুঝে গেছি আমি ব্রহ্ম, তাই না? বেদান্ত বিচার করে আমি বুঝে গিয়েছি, খালি ফেসবুকে লিখে দিন আমি যে ব্রহ্ম, আমি এটা বুঝে গেছি, ব্যাস। হ্যাঁ, আমি ব্রহ্ম। তোমরা কেউ ধরতে পারোনি ভাই, আমি ব্রহ্ম, বুঝে গেছি। দেখুন, এবারে এখন প্রশ্ন হবে যে তাহলে একটা জিনিস তো এরা বিচার করে করে আমাদের কাছে দেখিয়ে দিল, কিন্তু এটা আমরা অনুভব করতে পারছি না কেন? এটা আমরা অনুভব করতে পারছি না কেন? এটাই তার মানে একটা সিদ্ধান্ত আপনার কাছে পরিষ্কার দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আপনার যাত্রা শুরু। দেখুন, এমন নয় যে আপনাকে একটা ভুল জিনিসের দিকে ধর্ম আধ্যাত্মিকতা নিয়ে যাচ্ছে, তা নয়। মানে এর এন্ডে কি আছে আমি না জেনেই যেন ছুটে চলেছি, মোটেই তা নয়। এটাই হলো তফাৎ। আপনি যখন অন্য পথে অবলম্বন করেন, ভক্তির পথে, সেখানে আপনি কোথায় যাচ্ছেন খানিকটা আপনাকে বিশ্বাস ধরে নিয়ে এগোতে হচ্ছে। ভগবান আছেন, দেখেই যাও, ঠিক। কিন্তু বিচারের ক্ষেত্রে আপনাকে ওরকম ধরতে হবে না। বলছে তুমি বিচার করে দেখে নাও এই জিনিসটি সত্য কিনা। বলছে হ্যাঁ, একদম সত্য। এবারে তুমি এটা যদি জেনেই যাও কনফার্ম, তাহলে তোমার বিচার করতে বা অগ্রসর হতে সুবিধা হবে কিনা। আপনি জেনেই গিয়েছেন যে আমি কিন্তু প্রাইজটা পাবই, তাহলে আপনার ওই দিকে অগ্রসর হওয়াটা কত বেশি সহজ। কারণ আপনার টার্গেট তো অলরেডি আপনি জেনে গেছেন। জীব ব্রহ্ম ঐক্য একেবারে চিরকালের জন্য রয়েছে, এটা কোনো কাল্পনিক ব্যাপার নয়। আপনার কাছে সত্য, ওর কাছে মিথ্যা, এটাও নয়। যা সত্য সব চিরকাল সত্য।
জীব এবং ব্রহ্ম এক, এইটি প্রমাণ করে দেওয়া হয়েছে। এখানে দেখানো হয়েছে যে এটাই হলো সত্য। এবারে তুমি এই সত্যটিকে জেনে এই উপাধিগুলোকে এক এক করে সরাতে প্রস্তুত হও। উপাধিগুলোই তোমাকে বাধা সৃষ্টি করে এই তত্ত্বটাকে উপলব্ধি না করতে। সেই উপাধিগুলোকে আপনি সরাচ্ছেন। দেখুন, এবারে আপনি ভক্তির পথ দিয়ে যান, বেদান্তের পথ দিয়ে যান, যে কোনো পথে যান না কেন, আসলে সেই উপাধিগুলোকেই সরানোর চেষ্টা করছেন। যে উপাধিগুলো আপনাকে ক্রমশ সত্য থেকে দূরে নিয়ে চলেছে, আপনি সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে সত্যের কাছাকাছি আসবার চেষ্টা করছেন। একটির পর একটি উপাধি আপনাকে সত্য থেকে যেন দূরে সরিয়ে দিচ্ছে। এই উপাধিগুলোকে আপনি যত বিচার করে করে সরাতে পারবেন, ততই সত্যের কাছাকাছি পৌঁছতে পারবেন। তাই আজকে আমরা যে প্রসঙ্গটি আলোচনা করলাম, এখানে দুটো পয়েন্ট আরেকবার রিপিট করে দিই। একটি হলো জগতের কোনো পৃথক অস্তিত্ব নেই। এগুলো না একেবারে সিদ্ধান্ত, এগুলো আর কোনো নড়চড় হওয়ার নয়, একদম সিদ্ধান্ত। এগুলো সর্ব দর্শন সিদ্ধান্ত, এগুলো একদম সিদ্ধান্ত। কি না, জগতের অস্তিত্ব পৃথকভাবে সম্ভব নয়। তাহলে জগতের অস্তিত্ব ব্রহ্মের উপর নির্ভরশীল। যেমন ঘটের অস্তিত্ব মাটির উপর নির্ভরশীল। মাটি আসলে মাটি, ঘট একটি মাটি। ঘট মাটি ছাড়া যদি আপনি ঘটের কথা বলেন, সেটা কেবল একটা কল্পনা হবে। একটা আকৃতি আপনি এমনি এমনি আঁকতে পারবেন না। যদি বলেন না আমি তো এঁকে দেবো, আপনি এমনি আঁকুন তো, ওই বোর্ডটা তো লাগবে। তার মানে একটা সলিড ম্যাটারের উপরে আপনি আকৃতি করছেন, এমনি আপনি আঁকতে পারবেন না। বলছেন আমি বর্গক্ষেত্রকে দিলাম, আচ্ছা কোথায় এমনি একটা বর্গক্ষেত্র আঁকুন তো দেখি। এই করবেন, এর বেশি করবেন না। এটাও একটা আপনার কিন্তু এই হাত দিয়ে দেখাতে হচ্ছে। হ্যাঁ, যদিও এটা কিছু দেখাতে পাচ্ছেন না, এই করছেন বড়। এখানে কোথায় আপনার আঁকার কিছু হলো? হলো না। রেখা যখন দিয়ে আপনি দেখাচ্ছেন সেটা একটা সলিড ম্যাটারের উপরে, তখন আপনি রেখাটি দেখাচ্ছেন। তার মানে কি, এনি স্ট্রাকচার, এনি ফর্ম একটা সলিড কিছু ছাড়া সম্ভব নয়, তাই না? পারবেন না আপনি। আকার এমনি এমনি হবে না। তাহলে আকার যদি বলেন, তার সঙ্গে একটা ম্যাটার যুক্ত হলে তবে সেটা সম্ভব, নাহলে সম্ভব নয়। ঠিক সেরকম ভাবে বলছেন, তাহলে এই জগৎ, পরিদৃশ্যমান এই জগৎ, জগতের বৈশিষ্ট্য কি? নাম রূপ, নামা রূপা। তাহলে নাম রূপাত্মক এই জগৎ আসলে ব্রহ্ম ছাড়া কিছু নয়। দেখুন, যখন এই শব্দগুলো বলা হচ্ছে আপনার বুঝতে খুব কঠিন হচ্ছে। বুঝতে কঠিন হচ্ছে মানে, আরে বাবা এই জগৎটা ব্রহ্ম, কি বলছে? বুঝতে আপনার কঠিন হলেও এটাই হলো সত্য। কেন আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ জগতের আপনি এত বৈচিত্র্যকে দেখছেন বলে, নানা বৈচিত্র্যময় জগৎকে দেখছেন বলে, এর পেছনে সেই জগৎ কারণ ব্রহ্ম আছেন এটা ধারণা করা যাচ্ছে না। অতদূর যেতে হবে না। আপনি মাটির তৈরি ঘরটাকে যদি নানাভাবে রং দিয়ে এঁকে দেওয়া হয়, অনেক সময় সেটা মাটি বলেই আপনার মনে হবে না। যদি ওখানে কোনো একটা এমন ভাবে ওটাকে রাখা হয়, আপনার মনে হবে ধাতুর কিছু,
হয়ে যায়, অনেক মানুষ বিভ্রান্ত হয়। তার মানে হলো এই যে এই জগতে এমন ভাবে এটাকে তৈরি করা হয়েছে, এত বৈচিত্র্যের ভিতরে রয়েছে, এখানে ওই জগৎ কারণ ব্রহ্মকে আপনি বুঝতেই পারছেন না। বুঝতে না পারলেও এটাই হলো সত্য, এটাই বেদান্ত দেখিয়েছেন যে আসলে জগতের কোনো পৃথক অস্তিত্ব নেই ব্রহ্ম ছাড়া। তাহলে যেটাকে আমরা জগৎ বলছি সেটা আসলে কিন্তু ব্রহ্মই, এটা হলো একেবারে সিদ্ধান্ত। তাহলে জগৎ জগৎ রূপে মিথ্যা, ব্রহ্ম রূপে সত্য। দেখুন, যখন বলা হয় তাহলে জগৎও সত্য, না, কথাটা ভুল হয়ে যাবে। জগৎ সত্য বললে আপনি আবার ওই জগতের বিভ্রান্তির মধ্যে গিয়ে পড়বেন। জগৎকে আলিঙ্গন করা আপনার উদ্দেশ্য নয়, ব্রহ্ম রূপে জগৎকে আলিঙ্গন করাই আপনার উদ্দেশ্য। তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন, মায়ার মধ্যে পড়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। সূক্ষ্ম তফাৎ রয়েছে এখানে। আপনার চাই মাটি, ঘট নয়। আপনি মাটিতেই যেতে চান, ঘটের বৈচিত্র্যের যদি মনে করেন না, তাহলে ঘট তো সত্য, মাটি আর ঘট তো তফাৎ কিছু নেই। ঘটম ঘটম সর্বনাশ, ওখানেই শেষ, ওখানেই শেষ। এই সূক্ষ্ম তফাৎটুকু আপনাকে রাখতে হবে, তারপরে আপনি দেখুন, তখন ঠিক আছে। এই জ্ঞান বোধ হওয়ার পরে যদি আপনি দেখেন, তাহলে আর বিভ্রান্তি কখনোই হবে না। যখনই আপনি ঘট দেখবেন, মাটির ঘট, ঠিক আছে চলো, তুমি যতই সুন্দর হও, মাটির ঘট, আমি জানি কি তোমার পরিণতি, সব জানি, ব্যাস, আর আপনার বিভ্রান্তি হবে না। তা নাহলে মায়া আপনাকে ডুবিয়ে মারবে। প্রতি মুহূর্তে মানুষকে তাই করে চলেছে। এই তফাৎটুকু মনে রাখতে হবে। তা নাহলে না, ও সবই তো সত্য, জগৎও সত্য, ব্রহ্মই সত্য, ব্যাস, টিভিও সত্য, সিনেমাও সত্য, সবই সত্য, সর্বনাশ হয়েছে। এই বিচারটুকু রেখে তারপরে ব্রহ্মজ্ঞান হলে পরে তখন সেটাকে অন্য দৃষ্টি। তার আগে এই তফাৎটা রেখে তারপরে ওই পর্যন্ত পৌঁছতে হবে। এইটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে যে আলোচনাটা হয়েছে সেটা হলো মহাবাক্য বিচার। ছান্দোগ্য উপনিষদে তত্ত্বমসি মহাবাক্য বলা হয়েছে। কি বলা হয়েছে? তৎ তম আসি। বানানটা বলে দিই। তৎ হলো ত, তয় খণ্ডত তৎ, আর ত্বম হলো তয় বফলা মানে অনুসার, ত্বম বা মহাসন্ত। তৎ-ত্বম, তার সঙ্গে আসি, আসি একটা আলাদা, অদস্যিকার আসি, এটাকে সন্ধি করেও লেখা যায় তত্ত্বমসি। আমরা ভেঙে ভেঙে বললাম, তাহলে তৎ ত্বম আসি। এই যে তত্ত্বমসি মহাবাক্য, এর লিটারাল মিনিং হচ্ছে, তৎ মানে সেই পরব্রহ্ম, তম মানে হলো জীব, আসি মানে হলো এই দুটো রিলেশন, সম্পর্ক, মানে সেই পরমাত্মাই হলেন এই জীব, এই কথা বলা হচ্ছে। এখন যে কথাটি এখানে বলা হলো, এটি প্রায় একটি বিপরীত কথা। সেই জন্য এই কথাটির অর্থ বোঝার জন্য আমাদের একটি পদ্ধতি অবলম্বন করতে হয়। তাকে কি বলা হয়? লক্ষণাবৃত্তি। লক্ষণা, অলঙ্কার শাস্ত্রে অথবা বেদান্তেও এই লক্ষণাবৃত্তির কথা বলা হচ্ছে। কি সেই লক্ষণা? না, যখন বাক্যের অর্থ পরিস্ফুট হয় না লিটারাল মিনিং এর দ্বারা, তখন তাকে এই তিন ভাগে বিচার করে দেখতে হয় এর অর্থটাকে বার করবার জন্য। তাকে বলা হয় জহৎ, অজহৎ এবং জহৎ অজহৎ। এই তিন প্রকারের এক্সাম্পল আমরা দিয়েছি, তার ভেতরে আমরা ঢুকছি না। জহৎ অজহৎ লক্ষণার ভেতরে কি বলা হয়েছে? না, এটাকে ভাগ ত্যাগ লক্ষণও বলে।
মানে উপাধি একটি থেকে বর্জন করা, আরেকটির ক্ষেত্রে তার উপাধিটা বর্জন করা, দিবে এবারে দুটোকে এক। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেমন আমরা বলেছিলাম, দিল্লিতে একজন মানুষকে আপনি দেখেছিলেন, সেই মানুষটি প্যান্ট পরা ছিল, সেই মানুষটি অল্প বয়স ছিল, সেই লোকটি কলকাতায় এসেছে, সে তার এখন বয়স অনেক বেড়ে গেছে, এখন সে অন্য পোশাক পরেছে, তাহলে আপনি তাকে ওই লোকটা বলে বলেন কি করে? প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখুন, ওই লোকটা তখন ছিল অন্য বয়সে, পোশাক ছিল আলাদা, কিন্তু এখন সে অন্য জায়গায়, তাহলে স্থান বদলেছে, তার উপাধি বদলেছে। এই সব কটাকে নিয়ে আমরা একটা উপাধি বলবো। এইগুলো বদলে গেলেও ওই একই লোকটিকে কলকাতায় আপনি বলছেন এই সেই লোক, কি করে বলছেন? তার মানে ওর ওই উপাধিগুলোকে আপনি সরিয়ে দিচ্ছেন, এখানের যে উপাধিগুলো যুক্ত হয়ে রয়েছিল সেগুলোকে আপনি সরিয়ে দিচ্ছেন, দিয়েই আপনি বলছেন যে তাহলে এই লোকটা এক। তাহলে দুটো উপাধিকে সরিয়ে দিলে পরেই শুদ্ধ চৈতন্য অংশে জীব ও ব্রহ্মের ঐক্য। কথাটা এখানেই গুরুত্ব বুঝতে হবে। যখন বলা হচ্ছে জীব আর ব্রহ্ম এক, তার মানে আপনি ব্রহ্ম নন। হচ্ছে বাবা এই তো বললেন আমি ব্রহ্ম, বিজ্ঞাপন দেব না, আপনি উপাধিটা বর্জন করে আসুন তারপরে। তাহলে জীবের উপাধি বর্জন হলে পরে যা থাকে এবং ঈশ্বরের উপাধি বর্জন করলে পরে যা থাকে, শুদ্ধ চৈতন্য অংশে এক। তাহলে জীব এবং ব্রহ্মের ভেতরে যে একত্ব রয়েছে, এটি শুদ্ধ চৈতন্যের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ সারভাব থেকে এটাই রয়েছে, ঠিক কথা। কিন্তু বাইরের ম্যানিফেস্টেশনে তফাৎ রয়েছে বই কি। আপনি একটা কলসিকে কি প্রদীপ বলে ডাকেন? ডাকেন না তো, বলছে না কলসি তুমি তো মাটি, তুমি প্রদীপ, চলে এসো, হবে না। এবং তফাৎটা কিরকম? কলসি একটা কলসি, প্রদীপ একটা প্রদীপ। ব্রহ্মজ্ঞান হচ্ছে কলসি এবং প্রদীপের মধ্যে একত্ব অনুভব করাই ব্রহ্মজ্ঞান। একেই বলে সর্বভূতে ব্রহ্ম দর্শন। একটি কুকুর, বিড়াল, পশু পাখি, গাছপালা, ইট পাথর সব কিছুর মধ্যে সেই শুদ্ধ চৈতন্য বিরাজ করছেন। এই জ্ঞানটাকেই বলা হয় ব্রহ্মজ্ঞান। না ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, একটু বাকি আছে, সেদিন স্বপ্নে দেখলাম একটু মতন কাছাকাছি এসে গেছে, কত রকম বিভ্রান্তি মানুষের মনে আছে, তাই না? লক্ষ লক্ষ বিভ্রান্তি এসব চলছে, এসব নিয়ে। না ঠিক আছে, শ্রীরামকৃষ্ণকে ধরে ফেলবো আমি, একটু ধরে ফেলবো। তাহলে অদ্বৈত বেদান্ত বিবেক চূড়ামণির যে আলোচনা আজকে আমরা মোটামুটি 250 শ্লোক পর্যন্ত করলাম। শ্লোকের দিক থেকে 250, আর একটু বাকি আছে, আর দুটো তিনটে ক্লাস হলেই 300 হয়ে যাবে। 300 হয়ে গেলেই আমরা আগের অবস্থায় পৌঁছে যাব। 300 আগে আমরা করেছিলাম, এখন আমরা পেছনের দিক থেকে একটু আবার ঝালিয়ে নিলাম, কারণ অনেক সময় এই বেদান্তের আলোচনা করাগুলো মাথা থেকে এদিক ওদিক হয়ে যেতে পারে। সেই জন্যই, কারণ এগুলো শুধু ওই গড় গড় করে আলোচনা করার মতো বিষয় নয়, এগুলো একটু বুঝতে হবে যে কি জানি খুব কঠিন, এত কঠিন, খুবই কঠিন। কঠিন তো হবে, যদি না শোনেন তাহলে কঠিন হবে। যতজন মানুষ শোনেন, আমার এটা ধারণা ভুল হলেও হতে পারে, অধিকাংশই হয়তো 5 মিনিট থেকে 10 মিনিট শোনেন, তাহলে পুরো জিনিসটি ধারণা করবেন কি করে?
তারপরেই বলছেন না বুঝতে পারলাম না। কিছু মানুষ আছেন যারা পুরোটাই শোনেন, খুব ভালো করে শোনেন, অত্যন্ত নোট নিয়ে শোনেন, তারা বুঝতে পারেন, এটা বুঝতে পারি। কিন্তু অনেকেই আছে এটা ওভাবে যদি শোনেন তাহলে কোনোদিন বুঝতে পারবেন না। আপনি যদি মনে করেন এটা সিরিয়াল শোনার মানসিকতা নিয়ে শুনছেন তাহলে হবে না। সিরিয়াল আপনার প্রথম একটু শুনে নিন, শেষ একটু শুনে নিন, তাহলে বুঝে যাবেন মানুষটা মরে গেল নাকি মেরে ফেললো কি হয়ে গেল। এটা ঠিক ওরকম নয়। এর রসটা বুঝতে গেলে আপনাকে একটু মনোনিবেশ করতে হবে। এটা না করলে পরে কি বুঝবেন তা। আর এটা যদি একবার বোঝেন তারপরে আপনি রসটা বুঝতে পারবেন সত্যি এর ভেতরে কি রয়েছে। তা যদি না হবে, দেখুন কোন সত্য যদি এর ভেতরে না থাকবে তাহলে এটা যারা রচনা করেছেন তারা অর্থ উপার্জনের জন্য বই লিখেছেন এটা ভাববেন না। লিখলে বই বুক পেয়ারে ভালো বিক্রি হবে, টাকা পয়সা হবে, দিয়ে ছানা পোনা মানুষ করবে, এইসব তাদের ধান্দা ছিল না। এই জন্য তারা বই লেখেননি। এরা আচার্য পুরুষ, একটি শব্দ এরা অপ্রয়োজনীয় ব্যবহার করবেন না। আর জীবনকে তারা কখনো প্রতারিত করতে আসেননি, কোনো মানুষকে প্রতারিত করবে এমন নয়। তাই প্রত্যেকটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সিরিয়াস। এগুলো কখনো কখনো খুব আলংকারিক ভাবে সেগুলো বলেছেন, এটা ঠিক কথা, কিন্তু এই কথাগুলোর ভেতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে। চলুন তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। হাতে যতটুকু সময় রয়েছে প্রায় শেষের দিকেই, দ্রুত রামকৃষ্ণ শরণম। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। জয় বালাম কৃপায় বালাম, কৃপায় বালাম শরণে, কৃপায় বালাম, কৃপায় বালাম, কৃপায় বালাম শরণে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। শরণাগতোহম, শরণাগতোহম, শরণাগতোহম শরণে। শরণাগতোহম, শরণাগতোহম, শরণাগতোহম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে নমো নমো। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে নমো নমো। জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ।
जय जय राम जय महामाई की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানে শেষ হলো। গতকালের প্রশ্নের উত্তর হলো সাত্বিক দান কাকে বলে? সাত্বিক দান হলো প্রতিদানের আশা না করে যে কর্তব্য জ্ঞানী যে দান তাকে বলা হয় সাত্বিক দান। আর এখন সময় আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো যে মহাবাক্যটি বলা হয়েছে আজকে সেই মহাবাক্যটি কি? আজকের প্রশ্ন হলো মহাবাক্যটি কি এটি উল্লেখ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুর মা স্বামীজি ভক্ত ও অনুরাগী আপনাদের সকলের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি আজও সেই প্রার্থনা করছি। सर्वेत्र सुखिनो सन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति।